নমস্কার, আমি মৃন্ময়ী। ইবিএম নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ইবিএম নিউজ চ্যানেলের সম্পাদক বিকাশ দাকে নিয়ে আবারও আমি চলে এসেছি। নমস্কার। আচ্ছা, গত এপিসোডে আমাদের উপনির্বাচনে যে রাজ্য যে কি ফল হয়েছিল সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তা সেই এপিসোডে তুমি বলেছিলে যে উপনির্বাচনের ফলটা আজ বিশ্লেষণ করে দর্শককে জানাবে। তা আজ উপনির্বাচনের মানে ওই ফলাফলটা তুমি বিশ্লেষণ করে একটু দর্শককে বুঝিয়ে বলো। হ্যাঁ, বলেছিলাম সেদিনকে। যাই হোক, নিয়মিত আসতে পারছি না, শরীরও খুব যারা ভালো আছে কাউরই ভালো নেই। আপনাদের আসলে ওয়েদার আর দ্বিতীয় কথা হচ্ছে তার মধ্যে চাপ, কাজের চাপ, তার মধ্যে মৃন্ময়ী আবার আদা দেওয়া একটা চা দিয়েছে যে যেমন মানে সর্দি কাশি কি আর বলবো। তো চা খেতে খেতেই বলি, উপনির্বাচনের ফল নিয়ে আপনাদেরকে আগেও বলেছি এবং মৃন্ময়ী সেনকে বলেছে যে উপলব্ধি করেছি। উপনির্বাচনে 13টা মোট ভারতবর্ষে হয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের 4টে। পশ্চিমবঙ্গের 4টে নিয়ে আমি কিছুটা বিশ্লেষণ করে দিয়েছি। কিন্তু এই 13টা নির্বাচনে যেটা দেখা, 13টা কেন্দ্র আর কি, 13টা কেন্দ্রের মধ্যে বাংলার 4টে, পশ্চিম বাংলার 4টে, হিমাচল প্রদেশের 3টে আসনে নির্বাচন হয়েছে, পাঞ্জাবে 1টি আসনে নির্বাচন হয়েছে, বিহারে 1টি আসনে নির্বাচন হয়েছে এবং পাঞ্জাবে 1টি আসনে নির্বাচন হয়েছে। তো এই যে 13টা আসনের নির্বাচন, আমি বোধহয় একটা মিস করে গেছি, কিছু মার্জনা করবেন আপনারা। হ্যাঁ, পাঞ্জাবটা দুবার বলেছো। পাঞ্জাবটা দুবার বলেছি ভাই, হ্যাঁ হতে পারে। পাঞ্জাবের 1টি আসন, তো এবং দেখ না, রাজ্যের আমাদের রাজ্যে 4টে, পাঞ্জাবের একটা 5টা, বিহারের একটা 6টা, হরিয়ানার হয়েছে 3টে, 9টা, আর হ্যাঁ তামিলনাড়ুতে একটা হয়েছে 10টা। এরকমভাবে 13টা কেন্দ্রে নির্বাচন হয়েছে। তো বিভিন্ন স্টেটের 13টা নির্বাচন হয়েছে, উপনির্বাচন, এবং খুব তাড়াতাড়ি উত্তরপ্রদেশের 10টা বাই ইলেকশন আছে বিধানসভা। সেই সম্বন্ধে পরে আমরা নিশ্চয়ই বলবো। তো দেখা যাচ্ছে এই 13টার মধ্যে কোনো একটা হয়তো আমি মিস করেছি স্টেট। 7টা মোট রাজ্যে হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। 13টার মধ্যে ইন্ডিয়া জোট, বহুল প্রচারিত, যার ব্যাপ্তি আজকে নিশ্চয়ই 2024-এর যে নির্বাচন হয়ে গেছে, সাধারণ লোকসভা নির্বাচন, তার ব্যাপ্তি বহুদূর। কেননা ইন্ডিয়া জোট এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে যে তারা যে কোনো মুহূর্তেই হয়তো সরকার গড়তে পারে। সরকারও খুব টালমাটাল অবস্থায় আছে, তাদেরকে ক্র্যাচে মানে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, এই দুটো দল, একটা জেডিইউ জনতা দল ইউনাইটেড এবং চন্দ্রবাবু নাইডুর দল হচ্ছে টিডিএস, তেলেগু দেশম পার্টি, টিডিপি, সম্ভবত টিডিপি হবে, টিডিএস হবে, আমি ঠিক হয়তো বলতে পারলাম না, সেই জন্য মার্জনা চাইছি। যাই হোক, তেলেগু দেশম এটা এনটি রামারাওয়ের দল ছিল, পরবর্তীকালে ওদের ফ্যামিলি ইয়েতেও ভাগ হয়েছে। টিডিপির একজন, চন্দ্রবাবু নাইডুর ফ্যামিলির একজন বিজেপিতে জয়েন করেছে। চন্দ্রবাবু নাইডু আজকে ইন্ডিয়া জোট, কালকে এনটি রামারায় এই বিজেপির সঙ্গে থাকেন, এবং নীতিশ কুমারও তাই। উনি যে সকালে কোন দলে থাকেন বিকেলে বলতে পারবেন না, বিকেলে আবার কোন দলে থেকে শিফট হয়ে যায়। এরকম কিছু দুজনের সাহায্যে, আর চিরাগ পাসওয়ান মানে রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ানের দলের সাথে একটা জোট করে কোনো রকমে একটা সরকার এসছে, এবং সেটা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। কিন্তু মজার ব্যাপার, 2014 সালে যখন প্রথম নরেন্দ্র মোদী এসেছিলেন, তখনও লোক বলেছিল এনডিএর সরকার। কিন্তু 2019-এর পরে এসে একটা শিফট হয়ে যায়, একটা প্যারাডাইম শিফটের মতো। সবাই বলতে থাকে বিজেপির সরকার না, এনডিএর সরকার না, এটা মোদী সরকার। সেইটা থেকে কিন্তু আবার একটা শিফট হলো
যে এখন এনডিএ সরকার বলা যায়, যে কেন্দ্রে এখন এনডিএ সরকার, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, পুরো বাংলা করলে এটাই দাঁড়াচ্ছে। তো এই যে 11টা উপনির্বাচন হলো লোকসভার, ওরকম একটা ফল যেখানে বিজেপি এককভাবে মেজরিটি পেল না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সংসদে লাস্ট যে সংসদ বসেছিল নির্বাচনের আগে, সেখানে খুব দায়িত্ব নিয়ে বলেছিলেন আপ কি বার 400 পার। তো দেখা গেল 300 পারও হলো না, এমনকি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতার পর্যায়ে পৌঁছতে পারলো না, তারা মাত্র 240টি আসনে এসে আটকে গেল। এবং তার মধ্যে যেখানে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, তিনি যেখানে বলেছিলেন যে আমরা উত্তরপ্রদেশ এবং গুজরাট থেকে আমরা 100 দিয়ে শুরু করি, সেই উত্তরপ্রদেশে তারা অন্তত আশা করেছিলেন 70-75, সেখানে দেখা গেল তারা 33-এ নেমে এসছেন। কিন্তু এই যে অখিলেশ পাসওয়ান এবং কংগ্রেসের জোট সেখানে ধরাশায়ী করে দিয়েছে তাদেরকে, 33টা সিটে এসছে। এ নিয়ে অনেক বাকবিতণ্ডা চলছে। ওখানে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কিছু লোক সরব, মানে বিজেপির কিছু লোক সরব, আবার যোগী আদিত্যনাথও বিজেপির কিছু লোক এই নরেন্দ্র মোদী, অমিত শাহ এদের বিরুদ্ধে সরব। তো এরকম একটা পটভূমিকায় সরকার একটা হয়েছে বটে, তারপর একটা উপনির্বাচন এসে গেছে, সেই উপনির্বাচন হয়েও গেছে। তাতে পশ্চিমবঙ্গে 4টে তো বিজেপি একটি আসন পায়নি। আমি আগের দিনই বিশ্লেষণ করেছি যে তাদেরই কিন্তু অন্তত 3টি আসন ছিল, মানে শেষ যে নির্বাচন আমাদের এখানে বিধানসভায় হয়ে গেছে 2021, তাতে তাদেরই 4টে ছিল, 3টে ছিল, কিন্তু 3টেতে এমনকি লোকসভার ফলে যেটা দেখা গেছে যে লোকসভার ফলে সেইখানে বিজেপি কিন্তু জিতেছিল সেগমেন্ট ওয়াইজ। 7টা বিধান, আগের দিনই বলেছি, 7টা বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপি এগিয়ে আছে ছিল অনেক ভোটে। সেটা দেখা গেল যে প্রায় 4টে কেন্দ্র মিলিয়ে 2 লক্ষ ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস এগিয়ে গেল, রাজ্যের সরকারি দল এগিয়ে গেল। কি এমন ঘটলো যে 1 মাসের মধ্যে, 1 মাস কিছু দিনের মধ্যেই সমস্ত ভোটাররা তৃণমূল কংগ্রেসের দিকে শিফট করলো। আমার মনে হয় একটা বিশাল চেঞ্জ। আমার মনে হয় একটা আছে যে বিধানসভার এমএলএরা যেহেতু অনেক বেশি মানুষের কাছাকাছি থাকার সুযোগ পান, ভোটাররাও খুব সচেতনভাবেই দেখলেন যেখানে যেহেতু রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের, যে আমার এমএলএকে দরকার হলে আমি পাশের বাড়ির কোনো প্রবলেম হলে কি নিজের বাড়ির প্রবলেম হলে আমি লোকাল এমএলএকে গিয়ে যত তাড়াতাড়ি বলতে পারবো, এমপিকে বলতে গেলে আমার অনেকটা কাঠখড় পোহাতে হবে। এটা একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা হচ্ছে কন্যাশ্রী, যুবশ্রী, যে সমস্ত সামাজিক প্রকল্প মমতা ব্যানার্জি দল করেছে বা মমতা ব্যানার্জি নিজে সেটি উদ্যোগ নিয়ে করেছেন, তাতে করে মানুষ কিন্তু মোহিত যে রাজ্য সরকার, এই রাজ্য সরকার আসলে তাহলে আমাদের প্রাপ্তিটা কিন্তু হবেই। সেই জন্য বিধানসভায় এদেরকে যত সংখ্যক মদত দেওয়া যায়, সেই জন্য মানুষ কিন্তু তার বিকল্পটা বুঝে নিয়েই ভোটটা দিয়েছে। এটা আরেকটা ব্যাপার বলতে পারি যে বিজেপির সাংগঠনিক দুর্বলতা। বিজেপি কিন্তু আশা জাগিয়েও, প্রত্যাশা জাগিয়েও বলতে গেলে মানুষের মন জয় করতে পারছেন না বা পারেনি। কারণ তার কিছু কারণ আছে, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ব্যাপক দ্রব্যমূল্য বৃদ্ধি, জিএসটি, নোটবন্দি, করোনার যে অকাল মানে লকডাউনটা অনিয়ন্ত্রিত এবং অপরিকল্পিত একটা লকডাউন, যার ফলে অর্থনীতির যে বৈষম্য ধস পড়ে গেছে। এবং আমাদের প্রধানমন্ত্রীকে অনেকেই জুমলাবাজ বলে, আমিও জুমলাবাজ বলি, তিনি এই মিথ্যে কথার ক্রমাগত বলতে থাকেন। তার মিথ্যে কথা বলার কিন্তু শেষ নেই, যত না তিনি সত্যি কথা বলেন। সেইটা একটা প্রভাব ভোটারদের মনে ফেলেছে। তারপরে বিজেপির নানা রকম ক্রিয়াকর্ম, স্থানীয় লোকাল বিজেপি, আমাদের রাজ্য বিজেপি নেতৃত্বের যে শঙ্কা, তাদের নিজেদের পারস্পরিক বিরোধ, দিলীপ ঘোষ এর সময়, যদিও এটা একটু ভুল বলা হয়, অ্যাকচুয়ালি রাহুল সিনহা কিন্তু শুরু করেছিলেন জয়যাত্রা। রাহুল সিনহা সময়ই বিজেপিতে একটা এসে গিয়েছিল, জোয়ার একটা এসেছিল। সেটা তৃণমূলের লোকাল লেভেলের ব্যর্থতা হোক এবং লোকাল লেভেলে যে দুর্নীতিগুলো তারা করেছে তৃণমূল কংগ্রেস, তার জন্য হোক, অপ্রাপ্তির পরিমাণটা বেড়ে গেছিল। সেখান থেকে
অনেক রকমের অন্যায় অবিচারও ছোট ছোট লেভেলে শুরু হয়েছিল, যার জন্য তখন কিন্তু রাহুল সিনহার সময় অনেকেই বিজেপিতে নাম লিখিয়ে ফেলেছিলেন। দিলীপ ঘোষ চেঞ্জ হয়ে আসার পর সেটাতে উনি আগুনটা লাগিয়ে সংগঠিতভাবে, এবং ভুলে গেলে চলবে না, বলা হয় দিলীপ ঘোষ সংগঠিত, খুব সংগঠনটা ভালো বোঝেন। আমার মনে হয় সেক্ষেত্রে আমাদের তৃণমূল কংগ্রেসেরই থেকে যাওয়া একজন নেতা, যারা তৃণমূল কংগ্রেসটাকে তৈরি করেছিলেন, সেই মুকুল রায়ের অবদানও ছিল, যার জন্য বিজেপি একটা সময় 18টা সিট এবং মানে কাটে টক্কর করে ফেলেছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে। মানুষও ভরসা রাখতে শুরু করেছিল যে তৃণমূলের বিকল্প তাহলে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি হতে পারে। সেখান থেকে কিন্তু অনেকটা তারা সরে এসেছে। নেতৃত্বের সংকট, শুভেন্দু অধিকারী না সুকান্ত মজুমদার, না সুকান্ত মজুমদার না দিলীপ ঘোষ, এই সংকটটা ভীষণভাবে দেখা দিয়েছে। এবং বিজেপির যারা কোর ভোটার বা বিজেপির যারা সত্যিকারের যে মানে প্রথম দিন থেকে যারা বিজেপি করেন, তাদের মধ্যেও একটা শঙ্কা কাজ করেছে। তার কারণ দিলীপ ঘোষের জেতা সিট তাকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে দুর্গাপুর বর্ধমানে, যে দুর্গাপুর বর্ধমান লাস্ট 2019-এর ইলেকশনে, শেষ 2019 ইলেকশনে জিতেছিল বিজেপি, জিতেছিল খুব নামমাত্র মার্জিনে জিতেছিল। তাহলে কি হলো, দিলীপ ঘোষকে নিয়ে আসার ফলে দিলীপ ঘোষের যেখান থেকে দিলীপ ঘোষ এমপি হয়েছিল সেই মেদিনীপুর সিটও বিজেপি হারালো। দেখা গেল বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষও কিন্তু হেরে গেলেন, মানে বিজেপি অ্যাকচুয়ালি 2টো সিট লস করে ফেলল। এটা একটা। এখানে দিলীপ ঘোষ ভোটের পরে অনেক কিছু বলেছেন। উনি একজন মানে কথা বলতে পারলে মনে হয় উনি নিজেকে খুব ধন্য মনে করে। ওনার নানা রকমের এই মুখ্যমন্ত্রীকে বারমুডা পড়তে বলা, এগুলো মানুষের মনে বিরূপ প্রভাবও ফেলেছে। এবং এটা ছাড়া দিলীপ ঘোষ কিন্তু সংগঠনটা দায়িত্ব নিয়ে করেছিল, তাতে করে ভোটারদের মনে একটা প্রভাবিত হয়েছে যে বিজেপি অন্তত আমাদের কাজে লাগবে না। স্থানীয় লেভেলে তারা তৃণমূল কংগ্রেসকেই বেছে নিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা যে মানিকতলা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে 3-3.5 মার্জিনে, এক্স্যাক্টটা বলতে আমি পাচ্ছি না, তিনি জিতেছিলেন। সেখানে দেখা গেল তৃণমূল কংগ্রেসের হয়ে প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডে, মন্ত্রী ছিলেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে 60,000 বেশি ভোটে জিতেছে। তা এই ব্যাপারটা ভোটারদের মধ্যে প্রভাব ফেলেছে। এখন যেটা বলা হচ্ছে, বিজেপির নেতারা বলছে রিগিং, আমার মনে হয় না রিগিং করে এত ভোটে জেতা সম্ভব হয়। রিগিং করে জেতা সম্ভব হয় হয়তো 10,000 5,000 ভোটেই ম্যাক্সিমাম, কেন রিগিংটা কিন্তু মানুষ চোখে দেখতে পায়নি। বা বিজেপির সেই সব প্রার্থীরা যারা দাঁড়িয়েছিলেন তারা কিন্তু ভোটের দিন বিকেলেও বলেছিলেন, 10ই জুলাই আমাদের ভোট হয়েছে, বলেছিলেন যে না নির্বাচন খুব শান্তিপূর্ণ হয়েছে। তারাও কিন্তু সেদিন অভিযোগটা করেননি যে এখানে কোনো রিগিং হয়েছে। এটাই মজার ব্যাপার, এই পলিটিক্যাল দলগুলো প্রত্যেকেই হেরে গেলেই ওকে দোষ দেয়, ওকে দোষ দেয়, এইভাবেই চলে আসছে অন্তত পশ্চিমবঙ্গে। কিন্তু দেখা গেল বাকি যে 13টা সিটের মধ্যে বাকি যে পশ্চিমবঙ্গের 4টে বাদ দিয়ে 9টা সিট রয়েছে, সেই 9টা সিটে উল্লেখযোগ্যভাবে ইন্ডিয়া জোটই জিতে নিলেন বেশিরভাগ আসন। ইন্ডিয়া জোট জিতে নিলেন বেশিরভাগ আসন, অন্তত তারা 6টা কেন্দ্রে একদম ক্লিন সুইপ করেছে, মানে 6টা কেন্দ্রে, তাহলে 6 আর 4 10টা কেন্দ্রে কিন্তু ইন্ডিয়া জোট জিতেছে। বিজেপি মাত্র 2টো জায়গায় হাঁটতে হাঁটতে জিতে গেছে। কর্ণাটক ছিল একটা আসন, মানে কর্ণাটকেই বোধহয় 2টো আসন ছিল, আমি ঠিক এক্সাক্ট মনে নেই, আমার বলতে পারছি না। তারা কিন্তু ইন্ডিয়া জোট হিমাচল প্রদেশে 3টে হয়েছে, হিমাচল প্রদেশে হয়েছে, হরিয়ানা না, হিমাচল প্রদেশের 3টে আসনে নির্বাচন হয়েছে, 2টোই কিন্তু ইন্ডিয়া জোট জিতেছে, একটা বিজেপি জিতেছে, হাঁটতে হাঁটতে জিতে গেছে। এরকম বিহারে একটা সিট হয়েছে, সেখানে জেডিইউ যারা বিজেপির আজকের জোট শরিক, বা বিহারেও তারা বিজেপির শরিক হয়ে সরকার চালাচ্ছে, তারা কিন্তু জেডিইউ কিন্তু আসনটা ধরে রাখতে পারেনি। সেটা বিজেপির হার বলেই দেখা হচ্ছে। সেটা একজন নির্দল প্রার্থী জিতেছেন। এখন এখানে তো বোঝা মুশকিল নির্দল প্রার্থী কালকে বিজেপিতে আসবেন না ইন্ডিয়া জোটে, কেউ বলতে পারে না সেটা।
কিন্তু সেক্ষেত্রেও বলতে পারি 10-2-1 এই রেজাল্ট হলো, মানে এটা হ্যাভক ইন্ডিয়া জোটের পক্ষে জয়। এই জয়টা বিজেপির পরাজয় বলেই আমি মনে করি। ইন্ডিয়া জোটের যত না জয় হলো, তার কারণ বিজেপির পরাজয়। এটা একটা খুব মজার ব্যাপার আছে, আমি অনেককেই মজা করে বলি। এটা কোনো একজন নেতার কথা, আমি নামটা বলছি না, যেবার 2009 সালে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের যে 26টা আসন পেল বামফ্রন্টের সাথে লড়াই করে, 42টার মধ্যে 26টাই জিতে নিল। তখন এক নেতা আমাকে ফোনে বলেছিলেন, আমি নামটা করব না এক্ষুনি, যে কমরেড, উনি এককালে বামপন্থী ছিলেন বলে উনি আমাকেও কমরেড ডাকতেন, তিনি একজন অভিনেতাও বটে, খুব ভালো নাট্যকার। তিনি বলেছিলেন, কমরেড, এই জয় কিন্তু তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের জয় না, এই জয় সিপিএমের পরাজয়। তো এইভাবেই ব্যাখ্যা করা যায় যে এবারের যে উপনির্বাচন হয়ে গেল, সেই উপনির্বাচনে যে 10-2-1 কথা বললাম, সেটা কিন্তু বিজেপির পরাজয়, মানে ইন্ডিয়া জোটের জয় নয়, বিজেপির পরাজয়। পরাজয় হলেই তো জয়টা হয়, সেটা হলেও কিন্তু বিজেপি মনে হয় মানুষের কাছ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, শুধু পশ্চিমবাংলায় নয়, এটাই তার প্রমাণ। তাদেরকে অনেক কিছু ভাবতে হবে যে রাজনীতিতে থাকতে গেলে শুধু কতগুলো বণিক শ্রেণীর হয়ে কথা বলবো আর সাধারণ মানুষকে নিপীড়িত নিষ্পেষিত করে রাখবো, তাহলে মনে হয় আগামী দিনে বিজেপির কপালে অনেক দুঃখ আছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে তাদের কপালে চিন্তার ভাঁজ। তারা পশ্চিমবঙ্গে কাকে সভাপতি করবে সে নিয়েও বিস্তর গোলযোগ, এ নিয়ে গোলযোগ হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে ধীরে ধীরে কিন্তু বিজেপির বিরোধী যারা আছেন, প্রকৃতভাবে বিরোধিতা করেছেন, এ রাজ্যে তৃণমূল কংগ্রেস, ও রাজ্যে সপা, মানে উত্তরপ্রদেশের সপা সমাজবাদী পার্টি, অখিলেশ যাদব রাহুল গান্ধীর সঙ্গে জোট করে, মানে রাহুল গান্ধীর সঙ্গে মানে কংগ্রেসের সঙ্গে জোট করে, এবং হরিয়ানাতে কংগ্রেস যেভাবে, বা কর্ণাটকে কংগ্রেস যেভাবে থাবা বসিয়ে ফেলেছে, তারা কিন্তু তাদের সংগঠন গুছিয়ে নিচ্ছে। বিজেপি কিন্তু সংগঠন এবং মানুষ থেকে অনেক দূরে সরে যাচ্ছে। এটা এর ফল আগামী দিনে ভুগতে হবে। আমরা অপেক্ষা করে থাকবো আগামী উপনির্বাচনগুলোর জন্য। আজ এই পর্যন্তই থাক। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের চ্যানেলের পাশে থাকুন, একটা অন্তত সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন অনুরোধ করছি। এবং আবার আমরা কোনো প্রোগ্রাম নিয়ে আপনাদের কাছে নিশ্চয়ই আসবো, আসার চেষ্টা করছি নিয়মিত। কিন্তু এই ওয়েদার সমস্যা, অসুস্থতা, নানা টেকনিক্যাল কারণে আমরা একটু আটকে যাচ্ছি। আমরা মুক্ত হতে চাইছি নাগপাস থেকে, কিন্তু আশা করছি খুব শীঘ্রই হয়ে যাব, শীঘ্রই মিটিয়ে ফেলতে পারবো। যেমন সত্যি, হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি। কমেন্ট, লাইক তো করবেনই, আর শেয়ার করে আরো প্রচুর মানুষের কাছে এই চ্যানেলটিকে ছড়িয়ে দিন। নমস্কার।